আমাদের আজকের ক্লাসের টপিক তড়িৎচুম্বকীয় আবেশ ও দিক পরিবর্তী প্রবাহ বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এন্ড অল্টারনেটিং কারেন্ট। তো প্রথমেই বলে নিই, এই চ্যাপ্টারটা পড়ার জন্য অবশ্যই আমাদের এর আগের চ্যাপ্টার মানে চ্যাপ্টার 4 সম্পর্কে বেশ ভালো আইডিয়া থাকতে হবে, কারণ চ্যাপ্টার 4 এর কিছু টপিক আমি এই চ্যাপ্টারে আলোচনা করব। আর এই চ্যাপ্টার মানে চ্যাপ্টার 5টা আসলে তোমাদের ফিজিক্স সেকেন্ড পার্টের সবচেয়ে ছোট একটা চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারের ম্যাথমেটিক্যাল প্রবলেমের যে সলভ সেগুলো বেশ ছোট ছোট হবে। আর প্রত্যেকটা ক্লাসের মতোই এই ক্লাসে থাকবে দুইটা পার্ট, একটা থিওরি পার্ট আর একটা হচ্ছে ম্যাথ পার্ট। থিওরি পার্টে আমরা সবগুলো থিওরি সম্পর্কে ভালো করে জানবো, আর ম্যাথ পার্টে হচ্ছে আমরা ক্রিয়েটিভ সলভ করব। তো আমরা চ্যাপ্টারটা শুরু করি। এই চ্যাপ্টারে একদম প্রথমেই তোমরা পাবা হচ্ছে একটা কনসেপ্ট, সেটা হচ্ছে কি আবিষ্ট তড়িৎচালক শক্তি বা ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স। তো তোমাদের যদি চ্যাপ্টার 4 এর কথা মনে থাকে, সেখানে আমরা একটা কনসেপ্ট পড়েছিলাম এরকম যে কোনো একটা তার বা ওয়্যার দিয়ে যদি কারেন্ট যায়, ওই তারের চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড বা একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। সেটা কিরকম ছিল, এটা যদি তার হয় এবং তার দিয়ে যদি এদিকে কারেন্ট যায়, তো তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র, ডান হস্ত বা হচ্ছে রাইট হ্যান্ড রুল, তাই না? কারেন্ট যাওয়ার ফলে চারপাশে কি তৈরি হচ্ছে, চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড। তো আবিষ্ট তড়িৎচালক শক্তি হচ্ছে আমাদের ঠিক তার উল্টা। এখানে যেটা করব, আমরা একটা তার নিব ঠিকই, কিন্তু সেই তারে কোনো কারেন্ট বা তড়িৎ প্রবাহ নাই আসলে, মানে এরকম একটা তার মানে কুণ্ডলী বা কয়েল আর কি, যেখানে কোনো তড়িৎ প্রবাহ নাই। এখন আমরা যেটা করব, একটা ম্যাগনেট বা চৌম্বক, সাপোজ ধরো এটা যদি আমার একটা ম্যাগনেট বা চৌম্বক হয়, এই চৌম্বক বা ম্যাগনেটকে আমরা এই কুণ্ডলী বা তারের মধ্যে প্রবেশ করাবো। এখন এটা যদি একটা চৌম্বক হয়, একটা চৌম্বকের চারপাশে বা একটা ম্যাগনেটের চারপাশে কি থাকে, তার চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড থাকে, তাই না? এটা আমরা চ্যাপ্টার 4 এ পড়েছি। আচ্ছা, তো আমরা যদি একটা কুণ্ডলী যার মধ্যে কোনো কারেন্ট বা তড়িৎ প্রবাহ নাই, তার মধ্যে যদি একটা চৌম্বক বা ম্যাগনেটকে যদি আমি প্রবেশ করাই, তাহলে যেটা হবে, এই ম্যাগনেটের বা চৌম্বকের চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ডের কারণে এই তারের মধ্যে একটা তড়িৎ প্রবাহ বা একটা তড়িৎচালক শক্তি উৎপন্ন হবে। তো এটাকে আমরা বলছি আবিষ্ট তড়িৎচালক শক্তি বা ইনডিউসড। কার জন্য হচ্ছে, এই যে তার, এই তারে কিন্তু কোনো ব্যাটারি বা কোনো সেল বা কোষ ছিল না। আমরা যেটা করলাম, তার মধ্যে একটা ম্যাগনেট বা একটা চৌম্বককে কি করলাম, প্রবেশ করালাম। এই চৌম্বক ম্যাগনেটিক ফিল্ডের কারণে এই তারের মধ্যে একটা আবিষ্ট তড়িৎচালক শক্তি বা একটা তড়িৎ প্রবাহের সৃষ্টি হচ্ছে। তার মানে আমরা চ্যাপ্টার 4 যেটা পড়েছিলাম, কোন একটা তার যার মধ্যে দিয়ে কি যাচ্ছে, যার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, এবং এর মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার ফলে তার চারপাশে কি তৈরি হচ্ছিল, ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র, মানে তড়িৎ প্রবাহের কারণে চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছিল। এখানে কিন্তু উল্টা, এই তারে কোনো কারেন্ট নাই, আমি যদি এর মধ্যে একটা চৌম্বকে প্রবেশ করাই, ম্যাগনেটিক ফিল্ডের কারণে এখানে তড়িৎ প্রবাহ বা কারেন্ট ফ্লো সৃষ্টি হচ্ছে বা তৈরি হচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের আবিষ্ট তড়িৎচালক শক্তি বা হচ্ছে আমাদের ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স। ক্লিয়ার? তো এখানে আমরা এটাই আলোচনা করেছি। আর এখানে যদি আসি, এখানে যেটা করছি দেখো, একটা কয়েল মানে এরকম একটা কয়েল বা তার আর কি, যার দুই পাশে হচ্ছে আমরা কি করলাম, একটা ব্যাটারি যুক্ত করলাম। এটা হচ্ছে একটা ব্যাটারি বা হচ্ছে একটা সেল। তো ব্যাটারি যুক্ত করলে কি হবে, এখান দিয়ে কারেন্ট আসবে, তাই না? তো কারেন্ট এর মধ্যে দিয়ে যাবে। তো কারেন্ট যদি এর মধ্যে দিয়ে যায়, সেই আগের চ্যাপ্টারের কনসেপ্ট চ্যাপ্টার 4 যেটা আমি একটু আগেই বললাম, কোনো তার দিয়ে যদি কারেন্ট যায়, তার চারপাশে কি তৈরি হবে, একটা ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র। তো তার মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার ফলে তার মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। এই যে আমার রেড লাইন বা লাল দাগগুলা, এটা হচ্ছে আমার চৌম্বক বলরেখা বা ম্যাগনেটিক ফিল্ড লাইন, যেটা আমরা আগের চ্যাপ্টার মানে চ্যাপ্টার 4 এ খুব ভালো মতো আলোচনা করেছিলাম। আমি এই চ্যাপ্টারেও একটু পরে আবার বলবো এই ম্যাগনেটিক ফিল্ড লাইন বা চৌম্বক বলরেখার কথা। তো যেহেতু এর মধ্যে দিয়ে কারেন্ট বা তড়িৎ প্রবাহ যাচ্ছে, এর মধ্যে কি তৈরি হচ্ছে, একটা চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড। আগের চ্যাপ্টারের কনসেপ্ট কিন্তু যে কোনো একটা তার দিয়ে যদি কারেন্ট যায়, এর চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এই যে আমরা কারেন্ট দিচ্ছি, ক্লিয়ার? এটা কিন্তু আমার ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স না। ক্লিয়ার? আচ্ছা, তো কারেন্ট যাওয়ার ফলে তার চারপাশে কি তৈরি হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র। আমি যেটা করলাম, তার পাশে একটা ছোট একটা কুণ্ডলী, এখানে একটা কুণ্ডলী রাখলাম। ক্লিয়ার? এখানে একটা কুণ্ডলী রাখলাম। তো রাখলে কি হবে, যেহেতু এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, এই ম্যাগনেটিক ফিল্ডটা আমার কি হবে, এই ম্যাগনেটিক ফিল্ডটা এই কুণ্ডলীর উপর কি করবে, প্রভাব বিস্তার করবে। তো আমরা একটু কি বললাম, কোন একটা কুণ্ডলী বা একটা কয়েলের মধ্যে যদি আমি একটা চৌম্বককে প্রবেশ করাই, তাহলে সেই চৌম্বকের চৌম্বক ক্ষেত্রের কারণে বা ম্যাগনেটিক ফিল্ডের কারণে তার মধ্যে একটা তড়িৎ প্রবাহ বা একটা তড়িৎচালক শক্তি উৎপন্ন হবে। তো আমরা যেটা করলাম,
আমরা এই যে সার্কিট, এই সার্কিটে একটা চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করলাম। তো চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ডটা এই যে কুণ্ডলী বা কয়েল তার উপর আবিষ্ট হচ্ছে, যার কারণে তার মধ্যে একটা কি তৈরি হবে, আবিষ্ট তড়িৎচালক শক্তি বা একটা তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। ক্লিয়ার? তো এই যে আমাদের গ্যালভানোমিটার, গ্যালভানোমিটার আসলে কি করে? গ্যালভানোমিটার আসলে দেখে যে এই বর্তনী বা সার্কিটে কোনো কারেন্ট আছে কিনা। তো যেটা হবে, আমরা যদি এখানে তড়িৎ প্রবাহ যদি আই হয়, এখানে যদি আমাদের তড়িৎ প্রবাহ কারেন্ট ফ্লো যদি আই হয়, আমরা যদি এই আয়ের পরিমাণ বাড়াই বা কমাই, তাহলে এই যে আমার গ্যালভানোমিটার এই কারেন্টটা কি করবে, বিক্ষেপ দিবে। মানে এর মধ্যেও আবিষ্ট তড়িৎচালক শক্তি বা যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়েছে সেই তড়িৎ প্রবাহ বা আবিষ্ট তড়িৎচালক শক্তিরও কি হবে, পরিবর্তন হবে। কারণ সাধারণ আমি যদি এখানে কারেন্টের পরিমাণ বাড়াই বা কমাই, তাহলে কি হবে, অনুচৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড সেটার পরিবর্তন হবে, তাই না? যার কারণে ওর মধ্যে আবিষ্ট তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহেরও কি হবে, পরিবর্তন হবে। ক্লিয়ার? সেম ভাবে এটাতেও যদি আমরা এই চৌম্বকটাকে কি করি, এই চৌম্বকটাকে সামনে নিয়ে আসি, মানে ভিতর দিকে নিয়ে যাই, মানে এরকম ভাবে, তাহলে কারেন্ট ফ্লো, এই তার দিয়ে কারেন্ট ফ্লো যেদিকে যাবে, যখন আমরা পিছন দিকে নিয়ে আসব তখন কারেন্ট ফ্লো উল্টো দিকে ঘুরে যাবে। এই সম্পর্কে আমরা একটু পরে আলোচনা করব। তো আমরা জাস্ট এখান থেকে এটা শিখলাম যে আবিষ্ট তড়িৎচালক শক্তি বা ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স আসলে কি। কোনো একটা কুণ্ডলী বা তারের মধ্যে যদি কোনো কারেন্ট না থাকে, যদি আমরা একটা চৌম্বক বা ম্যাগনেটকে নিয়ে আসি, সেই চৌম্বক বা ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্রের কারণে তার মধ্যে একটা তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে, সেটাই হচ্ছে আমাদের আবিষ্ট তড়িৎচালক শক্তি। আমরা এরপর আবিষ্ট তড়িৎচালক শক্তি বা ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স নিয়ে ফ্যারাডের দুটো ল পড়বো, কিন্তু তার আগে হচ্ছে আমাদের জানতে হবে চৌম্বক ফ্লাক্স বা ম্যাগনেটিক ফ্লাক্স আসলে কি। আমরা যখন চ্যাপ্টার 2 মানে স্থির তড়িৎ বা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি পড়েছিলাম, সেখানে আমরা ইলেকট্রিক ফ্লাক্স বা তড়িৎ ফ্লাক্স নিয়ে পড়েছিলাম, তাই না? তো তড়িৎ ফ্লাক্সে ছিল আমাদের তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড নিয়ে আমরা কাজ করেছিলাম, কিন্তু আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স বা চৌম্বক ফ্লাক্সে আমাদের কাজ করতে হবে হচ্ছে চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড নিয়ে। তো তার জন্য আমি আগে ম্যাগনেটিক ফিল্ড কি সেটা একটু আলোচনা করি। যে কোনো একটা চৌম্বক ও ম্যাগনেটকে যদি আমরা কোথাও রাখি, তার চারপাশে একটা এরিয়া থাকবে, যেই এরিয়ার মধ্যে আমি অন্য কোনো চৌম্বক বা কোনো চৌম্বক পদার্থ, সাপোজ লোহা, স্টিল, অ্যালুমিনিয়াম, এরকম কোনো পদার্থকে নিয়ে আসলে এই চৌম্বকটা কি করবে, অ্যাট্রাক্ট বা আকর্ষণ করবে। তো এই যে আমার এরিয়াটা, এটা হচ্ছে আমার এই চৌম্বকের ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র। আর এই যে আমার লাইনগুলা, আমরা এদেরকে কি বলি, চৌম্বক বলরেখা বা চৌম্বক ক্ষেত্র বলরেখা বা ম্যাগনেটিক ফিল্ড লাইন। এরা আসলে স্পেসিফিক কোনো একটা পয়েন্টে চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে সেটা প্রকাশ করে। যেমন আমি যদি বলি এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে, যেটা করতে হবে এখানে একটা ট্যানজেন্ট বা স্পর্শক আঁকতে হবে। আমি যদি এখানে একটা ট্যানজেন্ট বা স্পর্শক আঁকি, তাহলে এটা হচ্ছে আমার এই পয়েন্টের চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। আর চৌম্বক ক্ষেত্র কিন্তু কি একটা ভেক্টর, তাই না? আমরা চ্যাপ্টার 4 এ চৌম্বক ক্ষেত্র নিয়ে অনেক পড়েছিলাম। আর এই পয়েন্টে হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে আমার এই দিকে। এই পয়েন্টে কোন দিকে হবে, ট্যানজেন্টটা কি এই দিকে, আর অবশ্যই এরা হবে হচ্ছে নর্থ থেকে সাউথের দিকে। ক্লিয়ার? তো আমরা এখন যাব চৌম্বক ফ্লাক্স বা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্সে। তো ধরলাম হচ্ছে এটা হচ্ছে একটা এরিয়া বা একটা ক্ষেত্রফল যার পরিমাণ হচ্ছে a, এবং এই যে আমার এরিয়া বা ক্ষেত্রফল তার মধ্য দিয়ে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র যাচ্ছে হচ্ছে এই দিকে, কারণ চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে একটা ভেক্টর। তো কোন একটা ক্ষেত্রফল বা এরিয়ার মধ্য দিয়ে ম্যাগনেটিক ফিল্ড যেতেই পারে, তাই না? তো এই যে আমার ক্ষেত্রফল বা এরিয়া, তার মধ্য দিয়ে চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড যাচ্ছে কোন দিকে, এই দিকে। ক্লিয়ার? আচ্ছা, তো এই যে আমার ব্লু লাইন বা নীল কালার যে দাগটা, এটা হচ্ছে আমার এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের উপরে একটা পারপেন্ডিকুলার বা কি আমার একটা লম্ব। ওকে, তো এখন আমার চৌম্বক ফ্লাক্স বা ম্যাগনেটিক ফ্লাক্সের ডেফিনেশন হচ্ছে এইটা, ফাই ইকুয়াল টু a ইন্টু বি কস থিটা। আমি বলছি এখানে প্রত্যেকটা জিনিস কোনটা কি। এখানে থিটা হচ্ছে আমার এ অ্যাঙ্গেলটা। তাহলে চিন্তা করে দেখো, এই যে আমার ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র বি, এই যে আমার ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র বি, তাহলে বি কস থিটা আসলে কি হবে, আমি যদি এই যে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র তার একটা উপাংশ বা কম্পোনেন্ট যদি আমি এই যে ব্লু লাইন বা এই যে লম্ব এই বরাবর নেই,
সেটা হবে বি কস থিটা। তো ভেক্টরের উপাংশ বা কম্পোনেন্ট নেওয়ার নিয়মটা কি তোমাদের মনে আছে? যদি আমাদের এইটা একটা ভেক্টর হয়, সাপোজ আর ভেক্টর, এদিকে হচ্ছে আমাদের এক্স আর এদিকে হচ্ছে আমাদের ওয়াই, এখন এটা যদি হয় থিটা, এখন আমি যদি বলি আর ভেক্টরের একটা কম্পোনেন্ট বা উপাংশ নিবা, সেটা কোন দিকে? এই দিকে, মানে এক্স এক্সিস বা এক্স অক্ষের দিকে, সেটা কি হবে? আর কস থিটা। আর কস থিটা আমরা কার উপাংশ নিচ্ছি? এই আর এর উপাংশ নিচ্ছি। কোন দিকে নিচ্ছি? এক্স অক্ষের দিকে নিচ্ছি। এখন এটা নিয়ে অনেকেরই কি মিসকনসেপ্ট আছে, কিরকম যে যেহেতু আমার হরিজন্টাল দিক, হরিজন্টাল ডিরেকশনে বা আনুভূমিক দিকে কি হয়? কস হয়, আর এদিকে হয় হচ্ছে সাইন। আসলে এটা ভুল কনসেপ্ট। আনুভূমিকের দিকে কস বা এদিকে সাইন এরকম কিছু না। ব্যাপারটা হচ্ছে যেদিকে অ্যাঙ্গেলটা আমরা জানি, যেমন দেখো এই আর এর উপাংশ আমি নিচ্ছি এই দিকে, এর মাঝখানে অ্যাঙ্গেলটাকে আমি জানি, সেটা হচ্ছে থিটা, এই জন্য এদিকে হবে আর কস থিটা আর এদিকে হবে আর সাইন থিটা। এখন এটা কেন হচ্ছে সেটা আসলে আমরা ভেক্টর চ্যাপ্টারটা খুব ভালো মতো আলোচনা করেছিলাম। যদি সমস্যা থাকে বা প্রবলেম থাকে ওইখান থেকে দেখে নিতে পারো। সো আরেকটা এক্সাম্পল দিই। সাপোজ ধরো এটা হচ্ছে আমাদের ডাব্লিউ, একটা ভেক্টর। তো আমি বললাম তার একটা কম্পোনেন্ট নিবা বা একটা উপাংশ নিবা, সেটা হচ্ছে এই দিকে একটা আর এই দিকে একটা, এটা হচ্ছে আমার থিটা। তাহলে এই দিকের যে কম্পোনেন্ট বা উপাংশ সেটা কিরকম হবে? ডাব্লিউ কস থিটা। ক্লিয়ার? কারণ এই অ্যাঙ্গেলটা আমি জানি আর এটা জানি না, সো এদিকে হবে হচ্ছে আমার ডাব্লিউ সাইন থিটা। তো এটা কেন হয় সেটা আমরা কিন্তু ভেক্টর চ্যাপ্টারে খুব ভালো মতো পড়েছি। আচ্ছা, তো এই যে আমার বি কস থিটা, এই বি কস থিটা আসলে কি? এই বি কস থিটা আসলে এই ম্যাগনেটিক ফিল্ডের উপাংশ। কোন দিকে? এই পারপেন্ডিকুলার বরাবর। এখন যদি না বুঝো আমি একটু অন্যভাবে বোঝাই। সাপোজ ধরো যে এটা হচ্ছে আমার ক্ষেত্রফল বা এরিয়া, এটা হচ্ছে আমার ক্ষেত্রফল বা এরিয়া। তো চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড মানে বি, সেটা হচ্ছে এই দিকে কাজ করছে। ক্লিয়ার? চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে আমার এই বরাবর কাজ করছে। ওকে, আচ্ছা, আর এই যে আমার এরিয়া তার উপর পারপেন্ডিকুলার বা লম্ব হচ্ছে এইটা, এটা হচ্ছে আমার চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে আমার পারপেন্ডিকুলার বা এই যে সারফেস, এই সারফেসের উপর লম্ব। তার মানে এই যে আমার অ্যাঙ্গেলটা দুজনের মাঝখানে, এটা হচ্ছে আমার থিটা। এখন যদি আমি এই যে চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড তার যদি একটা কম্পোনেন্ট নেই, কোন দিকে? এই পারপেন্ডিকুলার বরাবর, সেটা কি হবে? বি কস থিটা। তো আমাদের চৌম্বক ফ্লাক্স বা ম্যাগনেটিক ফ্লাক্সের ডেফিনেশন হচ্ছে কোন একটা ক্ষেত্রফল বা এরিয়া এবং তার লম্ব দিকে বা পারপেন্ডিকুলার ডিরেকশনে চৌম্বক ক্ষেত্রের যে উপাংশ বা কম্পোনেন্ট তাদের গুণফলকেই বা মাল্টিপ্লিকেশনকেই আমরা কি বলছি? চৌম্বক ফ্লাক্স ফাই। ক্লিয়ার? আমি আবার বলবো একটু পরে। কি হবে আমাদের এটা? চৌম্বক ফ্লাক্স। ওকে, তো কি হবে? যে কোনো একটা ক্ষেত্রফলের পরিমাণ এবং ওই ক্ষেত্রফলের লম্ব বরাবর, চৌম্বক ক্ষেত্রের বা ম্যাগনেটিক ফিল্ডের যে উপাংশ বা কম্পোনেন্ট তাদের গুণফলকে আমরা কি বলবো? চৌম্বক ফ্লাক্স। এখন খেয়াল করে দেখো কখন আমাদের এই চৌম্বক ফ্লাক্সটা ম্যাক্সিমাম হবে? যখন কস থিটা কি হবে? ম্যাক্সিমাম হবে, তাই না? আমি নিচের অংশটুকু একটু মুছে দিই। তো আমি লিখবো হচ্ছে যখন কস থিটা 1 হবে তখন আমাদের ফাই কি হবে? ম্যাক্সিমাম হবে, তাই না? এখন কস থিটা কখন 1 হয়? কস থিটা 1 হয় যখন থিটা কত হয়? যখন থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হয়। তার মানে কি আসলে? তার মানে হচ্ছে একটু আগে আমি যে বললাম, এটা যদি আমাদের চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড হয় আর এটা যদি আমার এই তল বা এই সারফেসের উপরে কি হয়? লম্ব হয়, তাহলে থিটা আসলে কোনটা? থিটা হচ্ছে আসলে এই মাঝখানের কোনটা, মানে এটা, তাই না? এখন আমরা দেখতে পাচ্ছি যখন থিটা কত হয়? 0 ডিগ্রি হয়। যখন থিটা 0 ডিগ্রি হয় তখন আমাদের ফাই বা চৌম্বক ফ্লাক্স কি হয়? ম্যাক্সিমাম হয়। এখন চিন্তা করে দেখো কখন থিটা 0 হবে? এই যে অ্যাঙ্গেলটা, এটা কখন 0 হবে? যদি ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র আমাদের এই বরাবর আসে, তাই না? কারণ থিটা ছিল আমাদের কোনটা? থিটা হচ্ছে আমাদের এই যে তল, এই তলের উপর যে লম্ব বা পারপেন্ডিকুলার তার সাথে হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের মাঝখানের এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থিটা। এখন এটা যখন কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। কখন 0 হবে? যখন ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র এই বরাবর আসবে। মানে
কোনো একটা সারফেস যদি এরকম হয়, আর চৌম্বক ক্ষেত্র যদি তার সাথে পারপেন্ডিকুলার বা লম্বভাবে আসে, এরকমভাবে কোনো তলের সাথে চৌম্বক ক্ষেত্র যদি পারপেন্ডিকুলারলি এইভাবে আসে একদম, তাহলে চৌম্বক ফ্লাক্স বা ম্যাগনেটিক ফ্লাক্স কী হবে? ম্যাক্সিমাম হবে। আর কখন হচ্ছে আমাদের মিনিমাম হবে, মানে সর্বনিম্ন হবে, মানে ফাই মিনিমাম কখন হবে? যখন আমাদের cos θ = 0 ডিগ্রি হবে, তাই না? সরি, cos θ = 0 হবে, মানে হচ্ছে থিটা = কত হবে? 90 ডিগ্রি হবে। তাহলে তোমরা চিন্তা করো থিটা কখন 90 ডিগ্রি হবে? যখন আমাদের এটা যদি আমাদের চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড হয়, আর এটা যদি আমাদের পারপেন্ডিকুলার হয়। ওকে, তো এদের মাঝখানের যে অ্যাঙ্গেলটা সেটাই কি আমার থিটা। তো এই যে আমার থিটা, এটা কখন 90 ডিগ্রি হবে? যখন চৌম্বক ক্ষেত্রটা বা ম্যাগনেটিক ফিল্ডটা একদম এই তল বরাবর আসবে, তাই না? মানে এরকম হয়ে যাবে, তাই তো? আচ্ছা, তো আমরা যদি একটু ছবি আঁকি তাহলে এরকম হবে। যদি আমার এটা কোনো সারফেস হয়, এটা কোনো সারফেস হয়, আর চৌম্বক ক্ষেত্র যদি একদম এইভাবে আসে, মানে তলের সাথে প্যারালাল বা সমান্তরালে আসে, মানে এটা যদি আমার তল হয় তাহলে এই তলের হচ্ছে একদম সমান্তরালে যদি আসে, কারণ তখন এই যে আমার তল বা সারফেস, তার উপরে যে লম্ব, এই লম্বের সাথে আমার চৌম্বক ক্ষেত্রের অ্যাঙ্গেলটা কত হয়ে যাচ্ছে? চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ডের অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। ওকে, আচ্ছা, তো আশা করি বোঝা গেল যে চৌম্বক ফ্লাক্স আসলে কি, যে কোনো একটা তল বা সারফেসের সাথে তলের যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের সাথে চৌম্বক ক্ষেত্রের এই তলের লম্ব বরাবর যে উপাংশ বা কম্পোনেন্ট, এদের গুণফলই হচ্ছে আমাদের চৌম্বক ফ্লাক্স। তো এরপরে যাব হচ্ছে আমরা আবিষ্ট তড়িৎচালক শক্তি বা ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স নিয়ে, ফ্যারাডের দুইটা ল।